এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অথই দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। এই লোকটা এমন ভাবে যারা শুরু করে যে ভেতর থেকে সব বের করে তবেই ছাড়ে। উফ, কিভাবে সামলায় উঠে একে কে জানে। মনে মনে এইসব আকাশ কুসুম চিন্তা করতে করতে অথই চলে যায় ওখান থেকে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই অথইকে একে একে হলুদ লাগাচ্ছে, সেই সাথে টক ঝাল মিষ্টি খাবার খাওয়ানো হচ্ছে। ফারিহা এক কোণে চুপ করে দাঁড়িয়ে হলুদ লাগানো দেখছে। তার শরীরটা একটু খারাপ লাগছে। সবার থেকে আলাদা হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে সে। মা জোর করে নিয়ে এসেছেন এখানে। তখন অর্ণবের ওরকম চাহনি দেখে তার ভেতরে অস্বস্তি, লজ্জা, কিঞ্চিত ভালো লাগা মিশ্র অনুভূতির জন্ম হয়। সেই দৃষ্টির মধ্যেও মুগ্ধতা, বিস্ময় আর এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা ফারিহার হৃদয়ে অজানা এক অনুভূতির ঢেউ তোলে। ফারিহার বুকের ধুকপুকানি বেড়ে যায়, যেন তার হৃদস্পন্দন পুরো পৃথিবী শুনতে পাচ্ছে। তার চোখের কোণায় মৃদু লাজুকতা খেলে যায়, কিন্তু সেই লাজুকতা ঢাকতে গিয়ে চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে ওঠে। শাড়ির আঁচল ধরে সে নিজের হাত দুটো একটু শক্ত করে জড়িয়ে ধরে, যেন নিজের মধ্যে থাকা অস্থিরতাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কোনো মতে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকতে সে সক্ষম হয়। ওই পরিস্থিতি তাকে অনেকটাই অস্বস্তিতে ফেলেছিল। তুমি এখানে একা কি করছো? কারো ডাকে ফারিহা নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। সে তাকে দেখে পাশে উর্থির বাবা দাঁড়িয়ে আছেন। ফারিহা কিছুটা ঘাবড়ে যায়। ওনার মুখোমুখি খুব একটা হয়নি সে। শুনেছে উনি অন্যরকম একজন মানুষ। ফারিহাকে ঘামতে দেখে উনি পুনরায় জিজ্ঞেস করেন, কি করছো এখানে? সবাই ওখানে আনন্দ করছে আর তুমি একা দাঁড়িয়ে আছো। শরীর খারাপ করছে? আঙ্কেল, আমি ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। শোনো, আমাকে বোঝাতে এসো না। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ঠিক নেই। এদিকে এসো আমার সাথে। বলে উনি হাঁটা দিলেন সামনের দিকে। ফারিহা কি করবে, গুরুজনদের কথা অমান্য করতে পারবে না, তাই সেও ওনার পেছন পেছন হাঁটা দিল। উনি একটা নিরিবিলি জায়গায় এসে একটা চেয়ার টেনে দিলেন। এখানে তেমন ভিড় নেই, সবাই হলুদের ওখানে ব্যস্ত। উনি ফারিহাকে চেয়ারটা দেখিয়ে বললেন, বসো এখানে। ফারিহা কি যেন ভাবতে থাকে। উনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, কি ভাবছো? বসো। ফারিহা একটু ভয়ে ভয়ে তাকালো ওনার দিকে। তড়িঘড়ি করে চেয়ারে বসে পড়ল, যেন উনি ফের বসতে না বলেন। কাচুমাচু হয়ে বসে আছে সে। অর্থির বাবা জোরে অর্ণবকে ডাক দিলেন। অর্ণবের নাম শুনে ফারিহার বুকের ভেতর যেন ঢেউ খেলানো একটা তীব্র অস্থিরতা শুরু হয়। সে আরও সংকুচিত হয়ে চেয়ারের হাতল আঁকড়ে ধরে। তার হাতের আঙুলগুলো শাড়ির আঁচলের উপর নিজের অজান্তে শক্ত হয়ে চেপে বসে। সে ভেতরে ভেতরে এক অনিবার্য ভয়ে জর্জরিত। অর্থের বাবার সামনে তার আচরণ ঠিক হচ্ছে তো? হৃদয়ে কেমন একটা দাপাদাপি শুরু হচ্ছে। অর্ণব যেন ডাক শুনে ঝড়ের ব্যাগে ছুটে এলো সেখানে। সাথে চয়নও এসে উপস্থিত। ফারিহার শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। সে মাথা নিচু করে নিল। জি বরাব্বু। ওর জন্য 1 গ্লাস জুস নিয়ে এসো। অর্ণব পাশ ফিরে তাকিয়ে দেখল ফারিহা বসে আছে। অর্ণব খুব আশ্চর্য হলো। তার চোখ সরাসরি ফারিহার চোখে এসে আটকে গেল। ফারিহার মাথা নিচু থাকলেও সে বুঝতে পারে অর্ণবের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে স্থির হয়ে আছে। ফারিহার মনের মধ্যে তখন যেন কোলাহল শুরু হলো। এই মানুষটা এত গভীরভাবে তাকাচ্ছে কেন? অর্ণবের অনুভূতিতে তখন এক অদ্ভুত মিশ্রণ, আশ্চর্য, মুগ্ধতা আর একরকম অস্বস্তি। সে ভাবল, এই মেয়েটি এখানে কেন? তার এই কাচুমাচু ভাব, মাথা নিচু করে বসে থাকা আর শাড়ির ভাঁজ আঁকড়ে ধরা চেহারা, সব কিছুতেই যেন অর্ণবের মনের গভীরে এক অচেনা আবেগ জাগিয়ে তুলছে। কিছু বলেছি তোমায়? অর্ণব হকচকে উঠল। সে নিজের ভাবনায় এতটাই বিভোর হয়েছিল যে তার বড় আব্বু তাকে একটা কথা বলেছেন সেটাও সে ভুলে গিয়েছে। মাথা নত করে খুব নরম স্বরে বলল, জোশ নিয়ে আসছি। অর্ণব যাওয়ার সময় ফারিহার দিকে আর একবার তাকালো। ফারিহা তখনও মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার চোখের কোণায় সেই দৃষ্টি ধরা পড়ল। অর্ণব চলে গেল। ফারিহা একটা দীর্ঘশ্বাস নেয়। তুমি বসো, অর্ণব এক্ষুনি তোমার জন্য জুস নিয়ে আসবে। হ্যাঁ, জুসের সাথে এক্সট্রা কিছু চাইলে সেটাও নিয়ে আসবে অর্ণব। ফারিহা চোখ তুলে তাকালো। কথাটা চয়ন বলেছে। তার চোখে মুখে দুষ্টুমি, ঠুটে মুচকি হাসি দেখা দিচ্ছে। অর্থের বাবা না বুঝলেও ফারিহা ঠিকই বুঝেছে চয়ন কি মিন করতে চাইছে। হঠাৎ করে এইসব লজ্জা যেন তাকে ঘিরে ধরল।
আপনার মেয়েটা অনেক মিষ্টি, সহজ সরল শান্তশিষ্ট। আমার সাথে কথা বলার সময় কেমন ভয় পাচ্ছিল। কে ফারিয়া? আপনার মেয়ে আর কয়টা আছে বেয়াই মশাই? শাহজাহান খন্দকার হেসে বলেন, হ্যাঁ তাই তো, ও একটু লাজুক, কিন্তু আপনাকে ভয় পাচ্ছিল কেন? আফজাল হোসেন বলেন, হয়তো জড়তা কাজ করছিল মনে। আমার সাথে তো আর কথা হয়নি কখনো। কিছু জিজ্ঞেস করছিলেন কি? আপনার মেয়ের বোধহয় শরীর ভালো নেই, কেমন সবার থেকে দূরে দূরে ছিল। আমি তাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসিয়েছি। মনোয়ারা বেগম অস্থির হয়ে শুধালেন, সে কি, ফারিহা এখন কোথায়? আফজাল হোসেন শান্তস্বরে বলেন, উত্তেজিত হবেন না, ও এখন অর্থির কাছে আছে। আমি ওকে অর্থির কাছে রেখে এসেছি মাত্র। হালকা খাবার খাইয়েছি, এখন কিছুটা ভালো বোধ করছে। এত কিছু হয়ে গেল আর আমরা জানতেও পারিনি। ঘাবড়ানোর কিচ্ছু নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। তবে আপনাদের মেয়েটা বেশ ভালো, এমন শান্ত মেয়ে খুব কম দেখা যায়। দোয়া করবেন ওর ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ভালো একটা ছেলে হাতে যেন ওকে তুলে দিতে পারি আমরা। আশেপাশে তাকালে ভালো ছেলে দেখতে পাবেন, ভালো পরিবারও পাবেন। দেখুন কিছু চোখে পড়ে কিনা আপনাদের। কি বোঝাতে চাইছেন? আপনাদের মেয়েকে আমার অর্ণবের জন্য দেবেন? আফজাল হোসেনের কথাগুলো শোনা মাত্রই ফারিহার মা বাবার মুখে এক ধরনের চমকিত বিস্ময় ফুটে উঠল। ফারিহার মা প্রথমে কিছুটা থমকে গেলেন, চোখের পলক ফেলতেই ভুলে গেছেন যেন। তার দৃষ্টি ধীরে ধীরে স্বামীর দিকে গেল, যেন তিনি তার প্রতিক্রিয়া খুঁজছেন। ফারিহার বাবা একটু নড়াচড়া করে গলা খাকারি দিয়ে সামনে নিতে চাইলেন, কিন্তু তার চোখের ভাষা বলে দিচ্ছিল যে কথাগুলো তার কল্পনার বাইরে। আফজাল হোসেনের গভীর ও শান্ত স্বর জায়গাটায় এক ধরনের মাধুর্য ছড়িয়ে দিলেও কথার ভেতর লুকানো গুরুগম্ভীর অর্থ যেন তাদের মনের অস্থিরতা বাড়িয়ে তুলল। নিস্তব্ধতা তখন যেন আরো ভারী হয়ে উঠল। ফারিহার বাবা কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল। শেষ পর্যন্ত তিনি একটু ধীরে ধীরে বলে উঠলেন, আপনার কথাটা আগে কখনো ভেবে দেখিনি। ভাবছি কি সহজে প্রস্তাব দিয়ে দিলেন। আফজাল হোসেনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। তিনি ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ভেবে দেখুন, অটম আমার খুব আদরে, আর আপনাদের মেয়েটা সত্যি অসাধারণ। আমি চাই ওদের ভবিষ্যৎ সুখী হোক। এই কথাগুলো যেন আরো গভীর করে ফেলল ফারিহার মা বাবার চিন্তার মেঘ। তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, তাদের চোখে মুখে বিস্ময়ের সংকোচ। শাহজাহান খন্দকার হাসি মুখ করে বললেন, আপনাদের মতো একটা পরিবারে নিজের মেয়েকে বিয়ে দেওয়া সত্যি আনন্দের ব্যাপার। ঠিক আছে, আমরা ভেবে দেখব। আমার মেয়ে এখন পড়ছে, আসলে আমরা এত দ্রুত ওর বিয়ে দিতে চাইছি না। পড়ালেখা শেষ করে তারপর। সমস্যা নেই বিআই মশাই, আমি শুধু প্রস্তাব রাখলাম। ওরা যখন পড়ছে পড়তেই থাকুক, পরে এই বিষয় নিয়ে আলোচনা করব। দুজনের মুখেই খুশির ঝিলিক। অন্যদিকে একজন দূর থেকে সব শুনেছে, এক ছুটে সোজা অর্ণবের কাছে চলে এলো। অর্ণব সবে গ্লাসে পানি নিয়ে খেতে নিয়েছে। জয়ান এসে ফুট করে বলল, মামা তোর তো বিয়ে ঠিক হয়েছে। আচমকা এই কথা শুনে কাশি উঠে গেল অর্ণবের। মুখ থেকে সব পানি পড়ে গেল। সে কাশতে থাকে। জয়ান মাথায় হাত বুলাতে থাকে। অর্ণব রেগে গিয়ে বলল, সবসময় বাজে বকিস কেন রে? আরে না, বাজিয়ে বকিস না, সত্যি। অর্ণব ভ্রু কুচকে তাকালে জয়ান তাকে সব খুলে বলে। সবটা শুনে অর্ণব থমকে গেল। তার মনের ভেতরে যেন এক অজানা স্রোত বয়ে যেতে থাকলো। ভেতরে ভেতরে অনুভব করতে লাগলো এক গভীর আলোড়ন। তার চোখের কোণায় এক মিশ্র অনুভূতি জেগে উঠল। আনন্দের সাথে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। বিস্ময় কণ্ঠে সে জিজ্ঞেস করলো, কি বলছিস কি তুই এসব? অর্ণব যেন বিশ্বাসই করতে চাইছে না তার বড় আব্বু এসব বলেছেন। তার সাথে ফারিহার বিয়ে। আরে আমি শুনেছি বলেই ওই তো তোকে তাড়াতাড়ি জানতে এলাম। মামা আমি যে কি খুশি হয়েছি না। অর্ণব সাথে সাথে নিজের ব্যক্তিত্বে সে ধমকে জয়ানকে বলল, চুপ, এসব কিছুই না। আমি বরাবর সাথে কথা বলবো। আরে ভাই তোর সমস্যাটা কি? এতদিন পরিবার পরিবার করে দূরের থেকেছিস, এখন যখন তোর পরিবার তোর রাস্তাটা সহজ করে দিতে চাইছে তাতেও তোর আপত্তি। তুই এমন কেন রে? জয়ান সাহসিকতার সাথে বলল, যা সত্যি সেসব বলেছে, কি করবি রে? অনেক এগিয়ে গেছিস, তোর একটা ব্যবস্থা করতে হবে। আগে নিজের বিয়ের প্রস্তুতি নে আর আমাকে ট্রিট দে। যা এখান থেকে। অর্ণবের ঠোঁটের কোণে এক মৃদু হাসি লুকানোর চেষ্টা করলেও
তার চোখের গভীরে এক দৃঢ় প্রতিজ্ঞার ঝলক ফুটে উঠল, যা চোখ এড়ায়নি চয়নের। সে মনে মনে বলল, শালার বেটা ডুবে ডুবে জল ঠিকই খাবে, আমি বললে ছ্যাদ করে উঠবে। এদিকে হবু বউয়ের সাথে লুকিয়ে দেখা করতে এসে ধরা খেয়ে গেল অর্ক। অথৈকে এসে ছাদে থাকতে বলেছিল, কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ছাদে ফায়াজ এক জায়গায় ঘাপটি মেরে বসেছিল। অর্ক মোটা পাইপ বেয়ে যখন এসেছিল তখন সে দেখে ফেলেছে। দুজন মিলে কথা বলা শুরু করে দিয়েছিল। অমনি ফায়াজ তাদের সামনে গিয়ে দাঁড়ায়। দুজনেই হাঁক চুকিয়ে যায়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু ফায়াজ বাধা দেয়। পরে অর্ককে শাস্তিস্বরূপ 50 বার কান ধরে উঠবস করায়। হাতে একটু মন খারাপ হয়ে যায় অথৈর, কিন্তু সে কি করবে? ফায়াজ আগেই হিন্ট দিয়ে রেখেছিল, সে আমলে নেয়নি। মজা হিসেবে ধরেছিল ফায়াজের কথাগুলো। এখন হবু বরের সম্মানহানি দেখছে। ফায়াজের মতে বউকে দেখার ইচ্ছে হলে সামনে দিয়ে আসবে, এভাবে কাপুরুষের মতো লুকিয়ে কেন আসবে? এখন শাস্তি ভোগ করো বসে বসে। অর্ক মনে মনে ফায়াজের পিণ্ডি চটকাচ্ছে, একটু শান্তিমতো প্রেমও করতে দিল না। অদ্ভুত লোক। অথৈর বিয়ে আজ। সকাল হয়েছে, ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি প্রায়। মেয়ে বাড়ির সকালের চেহারায় আলাদা এক ধরনের উৎসব মুখর ব্যস্ততা পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে। এই ব্যস্ততার মাঝেও সকালের বিয়ে বাড়ি এক অনন্য আনন্দময় হয়ে ওঠে। সবার মাঝে এক অদ্ভুত উত্তেজনা কাজ করে। কোথাও হাসির ফোয়ারা, কোথাও ভুলে যাওয়া জিনিস নিয়ে তুমুল হইচই। জমকালো সাজ, রঙিন আবহ আর প্রাণ খোলা আনন্দ যেন সবার মনে এক মধুর খুশি বিরাজ করে। অথৈর রুমে বিশাল ভিড়। তার মামাতো ফুফাতো বোনেরা সাজগোজ নিয়ে ব্যস্ত। মেহেদি আঁকা হাতে কেউ শাড়ির কচি সামলাচ্ছে, কেউ আবার আয়নার সামনে বসে চুলে গাজরা বাঁধছে। শাড়ির রঙের মেলা যেন গাঢ় লাল, সবুজ, নীল, গোলাপি রঙের শাড়ি আর গয়নায় ঝলমলে আভায় রুমটা আলোকিত হয়ে উঠেছে। অথৈর বান্ধবীরাও পিছিয়ে নেই। যারকে বিয়ে করছে বলে হাসি ঠাট্টা করতেই থাকে তার সাথে। এদিকে পার্লারের লোকেরা অথৈকে সাজাতে এসেছে। ভিড়ের মাঝে পড়ে তারা এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছে। ফারিহা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর থেকে দেখা যাচ্ছে না, সে কোথায় রেডি হবে সেটা ভেবে পাচ্ছে না। একটু জায়গাও নেই এখানে। ভেবেছিল যে কোনো একটা ড্রেস পরে নেবে, কিন্তু অর্থি বলল সবাই আজকে শাড়ি পরবে, তাই ওকেও শাড়ি পরতে হবে। ফারিহার আর কিছুই বলার থাকলো না। ফারিহা দেখলো ছোটরা সেলফি তুলছে অথৈর সাথে। কেউ কেউ বড়দের মেকআপের জিনিস নিয়ে চুপি সারে পালাচ্ছে। এসব দেখে তার হাসি পাচ্ছে ভীষণ। এখানে বেশ ভিড় থাকায় সে তার শাড়ি ও তার সাথে থাকা জিনিসগুলো একটা ব্যাগে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আগে সাজগোজ করে নিয়েছে, শুধু শাড়িটা পরতে পারলেই হলো। ফারিহা এক এক করে রুমগুলো দেখছিল, কিন্তু একটাও খালি পাচ্ছে না। কোনোটা তো ভেতর থেকে বন্ধ করে রাখা আছে। হাতের ব্যাগটা নিয়ে এভাবে কি দাঁড়িয়ে থাকা যায়? ফারিহা আবারও হাঁটা ধরল। অবশেষে একটা রুমের সামনে এসে দেখল ভেতরে কেউ নেই, দরজা হালকা চাপানো ছিল। সে ঠেলে ভেতরে ঢুকলো। আনন্দের ঝিলিক চোখে মুখে দেখা দিচ্ছে তার। দরজাটা ভালো করে লক করে দিল, অতঃপর চেঞ্জ করে শাড়ি পরতে থাকলো। ফারিহা দ্রুত শাড়ির কুচিগুলো ঠিক করার চেষ্টা করছিল। শাড়ি পরাটা যেন খুব সুন্দর হয় সেদিকে মনোযোগ। হঠাৎ বাথরুম থেকে খট করে একটা শব্দ হলো। সে থমকে দাঁড়ালো, বুক ধক করে উঠল। কৌতূহল আর আতঙ্ক একসঙ্গেই তাকে আচ্ছন্ন করে ফেলল। কিছুক্ষণ ঘরের নিস্তব্ধতা বুঝতে চেষ্টা করলো। ধীরে ধীরে সে বাথরুমের দিকে চোখ ঘোরালো, আর সেখান থেকে বেরিয়ে এলো অর্ণব। অর্ণবের চোখ পড়ল ফারিহার দিকে। মাঝ পর্যায়ে শাড়ি পরা, খোলা চুল, কপালে বিন্দু বিন্দু ঘাম, আর ফারিহার বিভ্রান্ত মুখ। তার চোখে যেন সময় থেমে গেল। ফারিহা বুঝতে পারল না কি করবে। হাত দিয়ে শাড়ির আঁচলটা নিজের শরীরের উপর টেনে নিল দ্রুত। ঘন ঘন শ্বাস নিতে থাকলো সে। চোখের মনি দুটো চিকচিক করছে, যেন এখনই জল গড়িয়ে পড়বে। আপনি? ফারিহার কণ্ঠে কাঁপুনির আভাস, সে লজ্জায় প্রায় জমে যাচ্ছে। শাড়ির কোচে গুজে গুজে হঠাৎ এমন অবস্থায় অর্ণবকে দেখে তার মুখের সমস্ত রং যেন উধাও হয়ে গেল। বুক ধুকপুক করছিল এত জোরে যে মনে হচ্ছিল অর্ণব পর্যন্ত সেটা শুনতে পাবে। অর্ণবও বুঝতে পেরেছিল পরিস্থিতির অস্বস্তি। সে দ্রুত মুখ ঘুরে নিল, যেন ফারিহাকে এইভাবে দেখার জন্য সে নিজেও অপরাধ বোধে ভুগছে। খালি গা, কোমরে জড়ানো সাদা টাওয়েল, ভেজা চুল থেকে ফুটা ফুটা পানি গড়িয়ে পড়ছিল তার কাঁধ বেয়ে। মুহূর্তেই সে চিরচেনা গম্ভীর ভাব নিয়ে বলল, তুমি শাড়ি পরার আর জায়গা পাওনি? আমার রুমে আসার দরকার কি ছিল? অর্ণবের গলার টোন এমন ছিল যেন সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, অথচ
ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। ফারিহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কাপা কণ্ঠে বলল, আমি জানতাম না এটা আপনার রুম। দরজা খোলা ছিল তাই ভাবলাম কেউ নেই। বলতে বলতে তার কণ্ঠটা কেঁপে গেল, চোখগুলো মাটিতে আটকে রইল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলল, একটু চুপ থেকে গলা নরম করলো। ঠিক আছে, কিন্তু তুমি এতটা অসতর্ক কেন? এভাবে কেউ যে আসতে পারে সেটা ভাবলে না? ফারিহা কোনো উত্তর দিতে পারল না। তার হাতের শাড়ির আঁচলটা এখনও শরীর ঢাকার চেষ্টা করছিল। এই মুহূর্তে তার মনের ভেতরে অস্বস্তি আর লজ্জার তরঙ্গ বয়ে চলেছে। ছি ছি, কি বাজে পরিস্থিতির সম্মুখীন হলো সে, তাও আবার অর্ণবের সামনে। অর্ণব এক মুহূর্ত তাকালো ফারিহার দিকে। তার বিব্রত মুখ, কপালের বিন্দু বিন্দু ঘাম আর লাল হয়ে ওঠা গাল, সব কিছুই যেন অর্ণবের মনে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করছে। সে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তাড়াতাড়ি শাড়ি পরে বের হও, আমি অপেক্ষা করছি। নাকি সিদ্ধান্ত নিয়েছো দাঁড়িয়ে থাকবে? গম্ভীর গলায় কথাগুলো বলে সে পেছন ফিরে রইল। ফারিহা হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে পারলে বাঁচত। ফারিহা শাড়ি পরাটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে থাকে। তাড়াতাড়ি আঁচলটা ঠিক করে সামনে থাকা আয়নায় নিজেকে একবার দেখে নিল। লজ্জা আর বিব্রত বোধ তার মনে ভরেছিল। দরজার দিকে পা বাড়ানোর আগে খুব আস্তে করে বলল, সরি, আমার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। অর্ণব এতক্ষণ পেছন ফিরে তাকিয়েছিল। ফারিহার কণ্ঠ শুনে ঘুরে তাকালো। মুহূর্তেই তার দৃষ্টি আটকে গেল ফারিহার উপর। নীল শাড়িতে ফারিহা যেন অচেনা লাগছে। তার খোলা চুল, স্নিগ্ধ মুখ আর লজ্জায় লাল হওয়া গাল যেন অর্ণবের চোখের সামনে এক নতুন চিত্র এঁকে দিল। মনের গভীরে কোথাও যেন তার এই শাড়ি পরা চিত্রটা ধরে রাখতে ইচ্ছে হলো। মনে মনে হালকা হেসে সে ধীরে ধীরে ফারিহার দিকে এগিয়ে এলো। ফারিহা মাথা নিচু করে দরজার দিকে এগোতে যাচ্ছিল। অর্ণবের পায়ের শব্দ শুনে থমকে গেল। হঠাৎ এগিয়ে আসছে কেন অর্ণব? মনের মধ্যেও লজ্জা, ভয় আর অন্যরকম একটা অজানা অনুভূতির ঢেউ খেলে গেল। হৃদস্পন্দন দ্রুত বাড়তে লাগলো। অর্ণব গভীর দৃষ্টিতে ফারিহার দিকে তাকিয়ে রইল। তার মন বলছে, এই লজ্জিত মেয়েটা যেন একটা খোলা বই, যার প্রতিটা পৃষ্ঠা সে পড়তে চায়। কিন্তু সে নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, তোমাকে আর ভয় পেতে হবে না, যাও। কিন্তু আর কখনো এমন কাজ করো না। সবসময় নিজের চোখ কান খোলা রাখবে। ঘর জুড়ে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। ফারিহা এতক্ষণ মাথা নিচু করে তাকিয়েছিল। অর্ণবের কথাগুলো শুনে সে চোখ তুলে তাকালো। কিছু বলতে যাচ্ছিল সে, মাঝখানে হঠাৎই দরজার বাইরে ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। দরজা খোল তো, তুই কি ভিতরে আছিস? কোনো পুরুষ কণ্ঠের ডাক। আওয়াজ শুনেই দুজন যেন কেঁপে উঠল। ফারিহার হাতের শাড়ির আঁচলটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল চারপাশে সেটাই শুনতে পাওয়া যাচ্ছে। ঘরটা থমকে গেল। ফারিহা ঘাবড়ে অজান্তে অর্ণবের হাত চেপে ধরল। অর্ণব বিস্মিত হয়ে সেদিকে তাকালো। বারবার দরজার দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠছে মেয়েটা। অর্ণবও প্রথমে কিছুটা থমকে গেল, কিন্তু তার চোখে এক ঝলক সতর্কতা ফুটে উঠল। সে দরজার দিকে তাকিয়ে তাড়াতাড়ি ফিসফিস করে বলল, চুপ, কিছু বলো না। ফারিহার মুখে লজ্জা আর ভয় মিশে গিয়েছিল। তখন ভয়ে আশ্রয় হিসেবে অর্ণবের হাত চেপে ধরেছিল সে। ভুল বুঝতে পেরে নিজের হাত সরিয়ে নিল অর্ণবের হাতের উপর থেকে। দরজাটা আবারও শব্দ করে উঠল। তার পা যেন জমে গেছে, হাত কাঁপছে। সে কিছুতেই বুঝতে পারছিল না কি করবে। মনে হচ্ছিল দরজা উপাস থেকে কেউ জোর করে খুলে ফেলবে। অর্ণব, কি হলো? তুই কি ভেতরে আছিস নাকি? দরজা খোল না। ওপাশ থেকে আবারও ডাক আসে, এবার আরও জোরে। ফারিহা ভয়ার্ত চোখে অর্ণবের দিকে তাকালো। তার চোখে যেন বলছে, এখন কি হবে? কেউ যদি আমাকে এখানে দেখে ফেলে? ফারিহা ভয় পাচ্ছে কারণ বদ্ধ ঘরে একা দুজন আছে, তাও আবার অর্ণবের পরনে একটা তোয়ালে ছাড়া আর কিছুই নেই। সবাই যে খারাপ ভেবে কটু কথা শোনাবে সেটা ওর ধারণায় আছে। অর্ণব তাড়াতাড়ি তার দিকে এগিয়ে এলো। এক হাত তুলে ইঙ্গিত করলো শান্ত থাকার। ইশারা দিয়ে ফারিহাকে একপাশে লুকিয়ে থাকতে বলল সে। তার কণ্ঠ খুব নিচু কিন্তু দৃঢ়। সে বলল, কিছু হবে না, তুমি এখানেই থাকো, আমি দেখছি। ফারিহা নিঃশ্বাস বন্ধ করে দেয় যেন কেউ তার অস্তিত্ব টের পেতে না পারে। তার হাত পা কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। অর্ণব একটা গাঢ় শ্বাস নিয়ে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু তার মুখে ছিল দৃঢ়তার ছাপ। দরজার কাছে গিয়ে কণ্ঠ নরম করে বলল, আসছি, একটু ধৈর্য ধর।
ওপাশ থেকে কিছুটা বিরক্ত কণ্ঠে কেউ বলল, এতক্ষণ ধরে কি করছিস ভেতরে? ফারিহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করছিল যেন কেউ দরজা খুলে ফেলতে না পারে। তার হাতটা আঁচলের কোণ চেপে ধরেছিল শক্ত করে। অর্ণব শেষবারের মতো এক পলক ফিরে তাকালো ফারিহার দিকে। সেই দৃষ্টিতে আশ্বাস ছিল। আমি আছি, ভয় পেও না। তারপর সে দরজা খুলল। বাইরে দাঁড়ানো লোকটা আর কেউ নয়, অর্ণবের কাজিন। সে দরজার ভেতরে উকি মারতে চাইল, কিন্তু অর্ণব দরজার ফাঁকটা খুব সচেতনভাবে ছোট রাখল। কি করছিস ভেতরে? তার কাজিন কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। অর্ণব ঠান্ডা অথচ বিরক্তির সুরে বলল, বাথরুমে ছিলাম, কি হয়েছে? তার কাজিন সন্দেহের চোখে তাকালো। বাথরুমের দরজা বন্ধ করে বাথরুমে কি করছিস? আর তুই এমন তাড়াহুড়ো করছিস কেন? অর্ণব চোখ ঘুরিয়ে বলল, বাথরুমে থাকলে দরজা বন্ধ রাখতেই হয়, নাকি খোলা রাখবো? তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে ছেলেটা আর কিছু বলতে পারল না। একটু ইতস্তত করে বলল, আচ্ছা ঠিক আছে, নিচে আয়, সবাই তোর খোঁজ করছে, আমি তাই ডাকতে এসেছিলাম। অর্ণব মাথা নেড়ে বলল। আচ্ছা, যাব। ছেলেটা আর তর্ক না করে চলে গেল। অর্ণব দ্রুত দরজা বন্ধ করলো এবং কপালের উপর জমে থাকা ঘামটা হাত দিয়ে মুছল। ঘরের ভেতরে এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ফারিহা। তার হাতের আঙুলগুলো আঁচলের কোণে শক্ত হয়েছিল। দরজা বন্ধ হওয়ার শব্দে সে হালকা শ্বাস ফেলল, কিন্তু তার বুকের ধুকপুকানি এখনো থামেনি। অর্ণব এগিয়ে ফিরে তাকালো তার দিকে। এক মুহূর্তের জন্য তারা দুজনের চোখাচোখি হলো। অর্ণব শান্ত স্বরে বলল, চলে গেছে, এবার নিশ্চিন্ত হও। ফারিহা লজ্জায় আর বিব্রত হয়ে মাথা নিচু করল। তার কণ্ঠটা কাঁপল। ধন্যবাদ। অর্ণব হালকা গলায় বলল, এত ভয় পাও কেন? কেউ কিছু দেখেনি, এখন তাড়াতাড়ি বের হও। ফারিহা এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মাথা ঝাঁকিয়ে সায় দিল। দরজার দিকে পা বাড়ানোর আগে আবার একবার অর্ণবের দিকে তাকালো। তার চোখে তখনও কৃতজ্ঞতার আভা ছিল। অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে ফারিহার বেরিয়ে যাওয়ার পথ তৈরি করে দিল। যখন সে বেরিয়ে গেল, দরজাটা আবারও আস্তে করে বন্ধ করে দিল অর্ণব। তার মনে একটা চাপা অনুভূতি, যা সে মুখে প্রকাশ করতে পারল না। অথৈকে সাজানো শেষে পার্লারের লোকেরা তাকে আয়নার সামনে বসিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে সে মুহূর্তের জন্য চমকে উঠল। এ যেন অন্য কেউ, অথয় নয়। তার চোখে মুখে লজ্জা আর বিস্ময়ের মিশ্রণ। নতুন বইয়ের সাজে নিজেকে এতটা সুন্দর লাগবে সে কখনো ভাবেনি। কিন্তু ওই রূপের মুগ্ধতা মুহূর্তেই ম্লান হয়ে গেল ভেতরে জমে থাকা ভয় আর শূন্যতায়। বুকের গভীরে এক চাপা কষ্ট ধাক্কা দিল। তার চোখ ভিজে এলো। আজ থেকে সে এই বাড়ির কেউ নয়। যদিও বা এখন সে শ্বশুর বাড়িতে যাবে না, তাও একটা চাপা কষ্ট হচ্ছে বুকের ভেতর। আজ থেকে নিজেকে অন্য একজনের জন্য লিখে দিবে। তার সব কিছুর উপর অন্যের মালিকানা থাকবে। এই বাড়ির মানুষজন সবাই আস্তে আস্তে তাকে পর করে দেবে। জন্ম থেকে এতগুলো বছর যে মানুষগুলোর সাথে কাটিয়েছে তাদেরই ছেড়ে চলে যেতে হবে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? অথৈর চোখ ভিজে পানি টলমল করছে। ওর কাজিনরা তা দেখে চমকে গেল। তাদের মধ্যে একজন নিকটে এসে খালি হাত রেখে অবাক কণ্ঠে শুধালো, এই অথই, কাঁদছিস কেন? আজই তো শ্বশুরবাড়ি যাচ্ছিস না, তাহলে চোখে জল কেন? অথই কিছু বলল না, শুধু ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে অথৈর মা সেখানে উপস্থিত হন। মেয়েকে কাঁদতে দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি দ্রুত এসে মেয়েকে নিজের বুকে জড়িয়ে নিলেন। বুকের ভেতর থেকে একটা আত্মচিৎকার বেরিয়ে আসতে চাইল। উনি সেটা দমিয়ে নিলেন। শান্ত স্বরে বললেন, কি হয়েছে আমার মেয়েটা? কাঁদছিস কেন? এমন করে না মা, দেখ সবাই তাকিয়ে আছে তোর দিকে। বিয়ের দিন এত কাঁদতে নেই, হাসি মুখে থাকতে হয়। অথই কিছুতেই শান্ত থাকতে পারছে না। চোখ দিয়ে গলগল করে জল পড়ছে, যা দেখে অথৈর মাও নিজেকে ঠিক রাখতে পারছেন না। তারও চোখ টলমল করছে। পরিস্থিতি সামাল দিতে অথৈর কাজিন সহ বান্ধবীরা এগিয়ে এলো। ওদের মধ্যে একজন বলল, অথই, কি করছিস? কান্না থামা, সব মেকআপ নষ্ট করে ফেলছিস তো। আন্টি, আপনি ওকে বকুন তো। অথৈর মা তার মাথায় হাত বুলিয়ে নিজেকে সামলে বললেন, দেখি আমার মেয়েকে কেমন লাগছে। উনি অথৈর মুখটা নিজের বুক থেকে সামনে তুললেন। সাজের প্রশংসা করে মেয়ের কপালে চুম্বন করলেন। একটু ভালো করে দেখে ভ্রু কুঁচকে বললেন, নাক ফুল পরিসনি কেন?
প্রশ্ন শুনে পার্লারের লোকেরা বলল, নথ পরিয়েছি তো আন্টি। নাক ফুল লাগাও। জরুরি জিনিসটা খুলে রেখে নকল জিনিস পরিয়েছে কেন? অথৈকে তাড়াতাড়ি করে নাকফুলটা পরিয়ে দিল তারা, তার উপর নথটা লাগিয়ে দিল। অথৈর মা তাদের নিচে যেতে বললেন, তারা চলে গেল। একটু পর বাইরে শোরগোল শুরু হলো। সবাই উৎসুক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে কর্ণপাত করলো। কজন বাচ্চা চেঁচিয়ে বলছে, বর এসেছে। সবাই সতর্ক হয়ে গেল। অথৈকে তারা খাটে বসিয়ে বর দেখতে চলে গেল। তার মাও ডাক পেয়ে ছুটে গেলেন বাইরে। অথৈ একা বসে আছে। ফারিহা দৌড়ে এলো অথৈর রুমে। তার চোখ মুখ কেমন যেন। অথৈ তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ফারিহা তার তাকানো দেখে কিছুটা ঘাবড়ে গেল। অথৈ বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? আর এভাবে দৌড়ে এলেই বা কেন? কেউ কিছু বলেছে? ফারিহা শুকনো ঢুক গিলল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে সে। ধীর পায়ে অথৈর কাছে এসে দাঁড়ালো। মুখে হালকা হাসির রেখা টেনে শান্ত স্বরে জবাব দিল, দৌড়ে এসেছি কারণ তোমার বরকে দেখে এলাম। নার্ভাস কোথায় দেখলে আমায়? আমি তো একদম ফিট আছি। তোমার বর মানে অর্ক ভাইয়াকে যে সুন্দর লাগছে না। তুমি কথা ঘোরাচ্ছ তাই না? আমি দেখলাম তোমার চোখ মুখ কেমন যেন ভয় ভয় টাইপের ছিল। ভয় পাবো কেন? তুমি বেশি ভাবছো তো বিয়ে নিয়ে, তাই মনে হচ্ছে। এই দেখো আমি কত হাসি খুশি। বলেই ফিক করে হেসে উঠল ফারিহা। অথৈ আর এই বিষয় নিয়ে কথা বাড়ালো না, চুপ করে থাকে সে। ফারিহা আবার বলল, তোমার সাজটা খুব সুন্দর হয়েছে। অর্ক ভাইয়া তো আজ তোমায় দেখে চোখই সরাতে পারবে না। ফারিহার কথা শুনে অথৈ কিছুটা লজ্জা পেল। নিজেকে একবার আয়নায় দেখল সে। নিজেকে নববধূর সাজে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। লাল জামদানি শাড়িতে তাকে অপরূপা লাগছে। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই তার মনে হলো, আয়নার মধ্যেও শুধু সে একা নয়, তার পাশে যেন বর বেশে অর্ককে দেখতে পাচ্ছে। শুভ্র পাঞ্জাবি পায়জামা পরে মাথায় পাগড়ি বাঁধা অর্ক তাকে অপলক চোখে দেখছে। অথৈর বুকের ভেতর শিহরণ জাগল। আয়নার প্রতিচ্ছবিতে নিজের পাশে তাকে কল্পনা করে সে আরো বেশি লজ্জায় নুয়ে পড়ল। গাল রক্তিম হয়ে উঠল। এই অনুভূতি নতুন, অদ্ভুত, যেন এক অনিশ্চিত সুখের আবেশে তার ভেতর ছড়িয়ে পড়েছে। তবে সেই আনন্দের সঙ্গে মিশে আছে এক গভীর শঙ্কা। কয়েক মুহূর্ত বাকি। আজ থেকে সে কারো স্ত্রী, কারো জীবন সঙ্গিনী। অথৈ হৃদয়ে আবেগের ঢেউ আছড়ে পড়ল। মনের কোণে শিউরে উঠল এক নতুন পরিচয়ের ভাবনায়, কবুল। এই একটা শব্দ যেন একটা মেয়ের গোটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেখানে তার শৈশব, বাবা মায়ের স্নেহ, ভাই বোনদের খুনসুটি, এই মুহূর্তের পর থেকে সব কিছু যেন পেছনে পড়ে যায়। শুধু একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে মেয়েটি হয়ে যায় অন্য পরিবারের অংশ। মেয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে। অথৈ ঘুমটা টেনে নিজের বিছানায় বসে আছে। চারপাশে তার কাজিন মহল। অর্থি ও ফারিহা একসাথে অথৈর পাশে বসে আছে। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলেন। অথৈকে কবুল বলতে বলা হলো। অথৈ মাথা নিচু করে আছে। এক অজানার ভয় তার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। চোখের কোণে জল জমে গেছে। মন ভারী হয়ে ওঠে। এত কষ্ট হচ্ছে কেন তার? কাজে তাকে আবারও কবুল বলতে বললেন। অথৈ কাঁপছে। অর্থি আস্তে করে অথৈর কানের পাশে মুখ নিয়ে বলল, বোন আমার, কবুল বল, ওনারা অপেক্ষা করছেন। অথৈর শ্বাস যেন আটকে আসছে, কিন্তু সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ধীরে ধীরে শ্বাস নিয়ে মৃদু স্বরে সে বলল, কবুল। পরপর 3 বার কবুল বলল সে। আলহামদুলিল্লাহ বলে উঠলেন সবাই। ঘর ভর্তি মানুষের, সবার মুখে হাসি, উচ্ছ্বাস। কবুল বলার পর অথৈর সারা শরীরে শিহরণ বয়ে গেল, যেন তার নিজের সত্তাটাই বদলে গেল। একটা চাপা বিষণ্ণতা ভর করল মনে। অথচ বিয়ে বাড়িতে থাকা প্রত্যেকের চোখে মুখে আনন্দের ঝিলিক। বিয়ে বাড়ির সন্ধ্যা, চারপাশে মানুষের গমগমে আওয়াজ। সূর্যটা আকাশে ইতিমধ্যেও তার শেষ আলোয় রাঙিয়ে দিয়েছে পুরো আকাশ। সন্ধ্যার সোনালি আলোর সাথে বিয়েবাড়ির সাজসজ্জা যেন পরিবেশটাকে আরও মোহনীয় করে তুলছে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, যেন সন্ধ্যার সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া, মাটির গন্ধ মিশে গেছে ফুলের মিষ্টি সুবাসে। এই সন্ধ্যা যেন সময়ের এক সোনালী মুহূর্ত, যেখানে প্রকৃতি তার সেরা সাজে সজ্জিত হয়ে ধীরে ধীরে রাতকে আমন্ত্রণ জানাচ্ছে। জয়ান ও ফারিহা
হঠাৎ মুখোমুখি হয়ে গেল। দুজনেই কেমন অপ্রস্তুত হয়ে গেল। ফারিহা ছাদে এসেছিল একটু সময় কাটাতে। সবাই বর বউকে নিয়ে ওখানে ব্যস্ত। কেউ তাদের জন্য ঘর সাজাচ্ছে, কেউ বা তাদের সাথে আসা মানুষদের আপ্যায়ন করছে। অন্যদিকে চয়ন আগে থেকেই ছাদে ছিল। চয়ন ফারিহাকে দেখে দাঁত বের করে হাসি দিল। ফারিহাও স্মিত হাসল। তাদের দুজনের মাঝে নীরবতা বিদ্যমান। সুদীর্ঘ নীরবতা ভেঙে চয়ন ফারিহাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? ফারিহার চোখেই কিছুটা অস্থিরতা দেখা দিলেও সে শান্ত মুখে জবাব দিল, ভালো আছি, আপনি ভালো? চয়ন মৃদু হেসে বলল। আমিও ভালো আছি। আবারও নীরবতা দুজনের মাঝে। চয়নের সাথে তার কথা হয়নি কখনো। হয়েছে একদিন অর্ণবের সাথে দেখা করতে গিয়ে হয়েছিল শুধু, ব্যাস ওইটুকুই ছিল কথোপকথন তাদের। চয়ন আবারও জিজ্ঞেস করলো, পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো। স্বল্প কথায় জবাব দেয় ফারিহা। চয়নও আর কিছু বলে না। ফারিহা চলে যেতে চাইলে কি যেন মনে করে চয়ন তাকে থামতে বলল। এই থামো। থেমে যায় ফারিহা। চয়ন আবার কি বলবে সে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তার মস্তিষ্কে। চয়ন ফারিহাকে নিজের ফোন থেকে একটা ছবি দেখালো। ছবিতে একটা মেয়ে, সুন্দর মুখশ্রী তার। চয়ন বলল, দেখো তো এই মেয়েটা কেমন। ফারিহা বেশ কিছু সময় সেই মেয়েটির ছবির দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর দেখতে। চয়ন সুন্দর করে হাসি দিয়ে বলল, এই মেয়েটা অর্ণবকে পছন্দ করে। কথাটা শুনে ফারিহা কিয়ৎক্ষণ চুপ করে যায়। মনের মধ্যে যেন স্নিগ্ধ এক ঝড় বয়ে গেল তার। মেয়েটির দিকে পরপর দুইবার তাকালো সে। স্নিগ্ধ সুন্দর একটা মেয়ে। অজান্তে ফারিহার চোখের কোণ টলমল করছে, কিন্তু মুখটা স্বাভাবিক রেখে সে বলল, তো এখানে আমি কি করব? চয়ন হাসে। রহস্যময় হাসি তার অধর কোণে ঠেসে আছে। এই হাসির মানে বুঝতে পারছে না ফারিহা। চয়ন বলল, জানো যেদিন আমি অর্ণবকে বলেছিলাম যে মেয়েটি ওকে পছন্দ করে, সেদিন ও কি বলেছিল? ফারিহা ভ্রুকুচকে সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে চয়নের দিকে তাকিয়ে রইল। তার চোখে তীক্ষ্ণ কৌতূহল ফুটে উঠল। চয়ন আরও এক ধাপ এগিয়ে বলল, অর্ণব বলেছিল তার জীবনের প্রেমের মানে অন্য কেউ, সেখানে দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। আর জানো সেই অন্যটা কে? তুমি। ফারিহা বিস্ফোরিত চোখে তাকালো। বিস্ময়ে হাঁ হয়ে গেল তার ঠোঁটজোড়া। চোখের পলক ফেলতে যেন ভুলে গিয়েছে সে। হৃদয়ে ধরফরানি শুরু হয়ে গেল তার, অথচ সে মুখে কোনো কথা বলতে পারছে না। চয়ন। হঠাৎ অর্ণবের আওয়াজে দুজনেই সেদিকে তাকায়। অর্ণব ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে চয়নের দিকে। কঠিন মুখ করে দাঁড়িয়ে আছে সে। অন্যদিকে চয়ন এসবের ধারে কাছেও নিয়ে যেন পাত্তাই দিল না। উল্টো ঠোঁটের কোণে হাসিটা আরও জোরালো হলো তার। চয়ন দুজনকে একটা পরিস্থিতির মধ্যেও ফেলতে চাইছে যেন তারা অন্তত দুজনেই তাদের ভেতরের অনুভূতিগুলো বের করে আনে। সেক্ষেত্রে বলতে গেলে চয়ন একজন চতুর খেলোয়াড়ের মতো দুজনকে ফাঁসাতে চাইছে। ফারিহা এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়েছে। কী ঘটছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। চয়নের কথা শুনে সে অবাক হলেও এখন অর্ণবের দিকে তাকিয়ে অস্বস্তিতে পড়েছে। অর্ণব এগিয়ে এলো ওদের দিকে। তার চোখে ক্রোধের আধার। হাতের মুঠো শক্ত করে নিল সে। গম্ভীর কণ্ঠে অর্ণব চয়নকে শুধালো, কি বলছিস এসব তুই? চয়ন আত্মবিশ্বাসী হয়ে বলল, ভুল কিছু বলিনি তো। অর্ণব চারপাশে চোখ বুলিয়ে আরও একটু এগিয়ে আসে। ফারিহার দিকে তাকিয়ে দেখে তার চোখে বিভ্রান্তি ও ভয়। চয়ন আচমকা ফারিহার হাত ধরে। ফারিহা চমকে ওঠে। কিছু বুঝে উঠতে না পেরে অর্ণবের দিকে সরু চোখে তাকায়। অর্ণব চয়নের গতিবিধি বোঝার চেষ্টা করছে। হুট করে চয়ন ফারিহার হাত অর্ণবের হাতের উপরে রাখে। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে হৃদয়ে এক অজানা উত্তাপ শুরু হলো ফারিহার। তার কেমন ভয় ভয় করছে, হাত কাঁপছে, শরীরের তাপমাত্রা যেন নিম্নগামী হচ্ছে। চয়ন অর্ণবকে আশ্বস্ত করে বলল, আমার যা বলার আমি তা বলে দিয়েছি অর্ণব, এবার বাকিটা তোর পালা। এই সুযোগ আর পাবি না। নিজের মধ্যে চেপে না রেখে সত্যিটা খুলে বল, আমি আসছি। চয়ন অর্ণবের কাঁধে হাত রেখে চোখ দিয়ে ইশারা করে। অতঃপর সে প্রস্থান করে সেই জায়গা থেকে। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফারিহার হাত তখনও অর্ণবের হাতে। সে হাত সরিয়ে নিল দ্রুত। অর্ণব তাকালো ফারিহার দিকে। অর্ণবের মুখে এক গভীর কঠিনতা। অর্ণব কিছু বলতে চাইছে, কিন্তু কিছু একটা বাধা দিচ্ছে তাকে। অর্ণব তার গভীর দৃষ্টি দিয়ে ফারিহাকে দেখছে। ফারিহা চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতর অজানা এক ঝড় বইছিল। চয়ন যে কথাগুলো বলে গেছে
তার প্রতিটি শব্দ যেন ফারিহার মনে ছুরির মতো বিচ্ছে। চারপাশটা ভারী হয়ে উঠল। অর্ণব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আবারও সেই কঠিন উপস্থিতি অর্ণবের। এমন গম্ভীর কণ্ঠ শুনে চোখ তুলে অর্ণবের দিকে তাকালো ফারিহা। তার চোখে ভীতি ও অস্বস্তি দুটোই লক্ষ্য করা যাচ্ছে। ফারিহা ঠোঁট দুটো একটু ফাঁক করলো, একটা গভীর শ্বাস ফেলে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? ফারিহার কণ্ঠস্বর শুনে অর্ণবের কঠিন মুখভয় যেন একটু নরম হলো। এবার নিজের সমস্ত গাম্ভীর্যতা বিসর্জন দিয়ে নরম কণ্ঠে বলল, বলো। ফারিহা মাথা নিচু করে চাপা স্বরে বলল, চয়ন ভাই যা বললো সেগুলো কি সত্যি? অর্ণব যেন ভেতরে ভেতরে কেঁপে উঠল। তার মুখের কঠোরতা খানিকটা গলে গেল, কিন্তু তার চোখে ফুটে উঠল গভীর অস্থিরতা। সে এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো, যেন নিজের মনের সাথে লড়াই করছে। যদি বললে হ্যাঁ, তাহলে কি করবে তুমি? ফারিহা অবাক হয়ে মাথা তুলে তাকালো অর্ণবের দিকে। দেখলো অর্ণব তার খুব কাছে, সে তার দিকে ঝুঁকে আছে। স্তব্ধ হয়ে গেল সে। অর্ণবের এই অদ্ভুত আচরণগুলো ফারিহার বোধগম্য হচ্ছে না। তার মনে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অর্ণব ঝুঁকে থাকা অবস্থায় বলল, প্রশ্নের উত্তর দাও ফারিহা। যদি বলি হ্যাঁ, তাহলে কি করবে তুমি? ফারিহা দৃঢ় কণ্ঠে বলল, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সামনে থেকে সরুন, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কেউ আসবে না এখন। তুমি বলো, আমি শুনছি। আমার কথাটা কি আপনার কানে যায়নি কি? খুব তেজ দেখাচ্ছ কিন্তু। ফারিহা কিছু বলে না। অর্ণবের পাশ কাটে কয়েক কদম সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে অর্ণব বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি ফারিহা। একটা গভীর শ্বাস নিয়ে অর্ণব কথাগুলো বলল। ফারিহার পা থেমে গেল। সে চমকালো, থমকালো, দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তার বুকের ভেতর যেন কিছু একটা তীব্র ব্যাগে ধাক্কা মারল। তার চারপাশের সব শব্দ মুছে গিয়ে শুধু অর্ণবের কণ্ঠস্বরই বারবার বাজতে লাগলো। পেছন ঘুরে তাকালো সে, চাপা কণ্ঠে বলল, কি বললেন? অর্ণব ঘুরে ফারিহার দিকে তাকালো। তার চোখে এক ধরনের বেদনার ছাপ ফুটে উঠল। সে আরও কিছু বলতে চাইল, কিন্তু পারল না। কেমন যেন কেঁপে কেঁপে উঠছে তার কণ্ঠস্বর। ফারিহা অর্ণবের অপেক্ষা না করেই বলল, আপনার মতো অহংকারী গুন্ডার মুখে এসব কথা মানায় না। আর যে মানুষটার কথায় কথায় আমাকে অপমান অপদস্থ করে, তাকে আমি ঘৃণা করি। আপনার থেকে আমি দূরে থাকতে চাই। আপনি আমার কাছে আসবেন না। কেন আসেন আপনি আমার কাছে? কমও অপমান করেন না আমাকে। কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আজ মনের সব রাগ ঝেড়ে দিল ফারিহা। এতদিন একটু একটু করে বুকে অভিমান জমে বিশাল পাহাড়ের ন্যায় হয়ে গিয়েছিল। আজ সেগুলো বের করে নিজেকে মুক্ত মনে করল সে। তার বুকের ভেতরের রাগ, অপমান আর এক অজানা দুর্বলতার ঢেউ আসছে পড়ছে, কিন্তু মুখে কঠোরতার আবরণ। সন্ধ্যার আবছা আলোতে ফারিহার কণ্ঠ যেন বাতাসের ধারালো ছুরির মতো অর্ণবের হৃদয়ে চিড়ে দিল। অর্ণব থেমে গেল, তার শরীর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ফারিহার ছলছল করতে থাকা চোখ দুটো দেখে এক গভীর ব্যথা অনুভব করল অন্তঃস্থলে। অর্ণব অবচেতনভাবে এগিয়ে এলো। ফারিহা নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। অর্ণব অনেকটাই এগিয়ে আসে। ফারিহা এবার কিছুটা ভয় পেল। হৃদস্পন্দনের ছন্দ অস্বাভাবিক হতে লাগলো তার। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। কয়েক কদম পিছিয়ে ছাদের রেলিংয়ের কাছে চলে গেল। অর্ণব দৃঢ়ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিহার দিকে। হাতের পেশিগুলো টান টান হয়ে আছে তার। সেও এগিয়ে এলো। অর্ণবের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ফারিহার চোখ, মুখ ও উন্মুক্ত গলা। ফারিহা চোখ মুখ খিচে বলল, প্লিজ সামনে থেকে। কেঁপে উঠল তার কণ্ঠস্বর। অর্ণব সরে আসতে চাইল। ফারিহা ভাবল অর্ণব তার আরও কাছে আসছে, তাই সে ভয়ে ধরফরে উঠতে গিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ফারিহা ভয়ে আতঙ্কে শক্ত করে খামচে ধরে অর্ণবের হাত। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে সে। অর্ণব ফারিহার খুব কাছে, সে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, বিপদে পড়লে এখনো ভরসা করে আমার হাতটা ধরে থাকো। তা বলছো কেন? আসি তোমার কাছে। ফারিহা তাকালো তার দিকে। তার চোখ ছলছল করছে। চাঁদের আবছা আলো ছাদ জুড়ে ছড়িয়ে পড়েছে। রাতের বাতাসে ছিল হালকা ঠান্ডা আমেজ, কিন্তু পরিবেশের ভেতরটা যেন উত্তপ্ত হয়ে উঠেছে। ফারিহা হঠাৎ শক্তি সঞ্চয় করে নিজেকে ছাড়িয়ে নিয়ে অর্ণবের থেকে দূরে সরে দাঁড়ালো। ঘন ঘন শ্বাস নিতে থাকে ফারিহা। তার শরীর পুরো ঘেমে একাকার। অর্ণব অপর দিকে মুখ রেখে বলল,
বৃষ্টিকন্যা, তুমি আমার অবহেলাটাই কেন দেখো? আমার ভালোবাসাটা কেন দেখো না? ফারিহা থমকে যায় আবারও। সে নিজেকে দুর্বল করতে চাইছে না আর। অর্ণব যাই বলুক সে দুর্বল হবে না। একটাই সিদ্ধান্ত, আর তা হলো অর্ণবের থেকে দূরে থাকা। ভালোবাসা আপনার কাছেই রাখুন, আমার কোনো প্রয়োজন নেই সেটার। আর কি যেন বলেছিলেন আপনি? ও হ্যাঁ, আপনার কাছে আসলেই আপনি আমার উদ্দেশ্য বুঝে যান, আমি আপনার আশেপাশে খারাপ উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াই। অর্ণব চোখ বন্ধ করে নিল। তিক্ত সত্যি যেন মেনে নিতে পারছে না। দীর্ঘশ্বাস ছাড়ল সে। বলল, আমি সেগুলো তোমাকে আমার থেকে দূরে রাখতে বলেছিলাম। তোমার চিন্তাভাবনা বুঝতে পেরে তোমার যেন পড়াশোনার ক্ষতি না হয় সেজন্য। আর তাছাড়া আমি চাইনি তোমার মনে আমার জন্য কোনো কিছু অনুভব হোক। যেহেতু তখন চাননি, সেহেতু এখন আমাকে কিছু বোঝাতে আসবেন না। আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। দয়া করে আর ঝামেলা সৃষ্টি করবেন না। আমি ঝামেলার সৃষ্টি করি? অবশ্যই আপনি ঝামেলা করেন, মারপিট করেন, আপনি তো একটা গুন্ডা। আমি গুন্ডা নই ফারিহা। আমার কাছে আপনি সেটাই, অহংকারী, গুন্ডা, অমানবিক। ফারিহা আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে হেঁটে ছাদ থেকে প্রস্থান করলো। অর্ণব নীরবে দাঁড়িয়ে রইল সেখানে, একা নিঃসঙ্গ একেবারে। তার চোখ ধীরে ধীরে মাটির দিকে নেমে এলো। তার হৃদয়ের গভীরে কেবল ফারিহার শেষ কথাগুলোই প্রতিধ্বনিত হতে থাকে। বাতাসে এখনও ফারিহার উপস্থিতি অনুভব করছে অর্ণব, কিন্তু তার ভেতরের শূন্যতা ক্রমেই তাকে গ্রাস করছে। রাতের আকাশে চাঁদ ও তারার মিলনমেলা চলছে যেন। মেঘমুক্ত থাকায় পূর্ণিমার আলোয় আলোকিত হয়েছে চারিপাশ। মৃদু বাতাস বইছে, ঝিঝি পোকা ডেকে চলেছে সেই কখন থেকে। শহরে আলোকসজ্জার সাথে পাল্লা দিচ্ছে পূর্ণিমার আলো। দুটো মিশে এক অদ্ভুত সৌন্দর্য ছড়াচ্ছে চারপাশে। রাত 11টার কাছাকাছি। ফুলে সজ্জিত সুন্দর একটি বিছানায় বসে আছে অথই। কিছুক্ষণ আগেই সবাই তাকে এই ঘরে বসিয়ে দিয়ে চলে গেছে। পুরো ঘরটায় গোলাপ, বেলি ও গাঁদা ফুলের সুবাস পাওয়া যাচ্ছে। অথই ঘুমটা টেনে বসে আছে চুপটি করে। বুকের ভেতর উথাল পাথাল ঝড় বইছে তার। অজানা এক ভয়ে আড়ষ্ট হয়ে আছে দেহ মন। দরজা খোলার আওয়াজে ধাতস্থ হলো সে। মৃদু বাতাস ও পায়ের শব্দ শুনে বুঝতে পারলো অর্ক ঘরে প্রবেশ করছে। অর্ক দরজা বন্ধ করতেই একটা মৃদু শব্দ হলো, যার শব্দে খানিক কেঁপে উঠল অথই। ঘরের উজ্জ্বল আলো ও ফুলের সুবাস যেন এক মুহূর্তের অপরূপ সৌন্দর্য সৃষ্টি করছে। অর্ক ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে এলো। ঘরের ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে অথই। লাল বেনারসিতে ঢাকা তার ছোটোখাটো গড়ন। ঘোমটার নিচ থেকে মুখ স্পষ্ট দেখা না গেলেও তার নরম হাত, সেজে ওঠা মেহেদির রং আর আঙ্গুলের কাঁপুনি যেন তার ভেতরের আবেগ আর সংকোচ প্রকাশ করছে। অর্ক কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার বুকের ভেতরেও এক ধরনের উদ্বেগ খেলা করছে। সামনে বসে থাকা মেয়েটি আজ তার জীবন সঙ্গিনী। সেই চিন্তায় মিশে গেল দায়িত্বের গভীর অনুভব আর এক অজানা মুগ্ধতা। এই দিনটার জন্য সে কত লড়াই করেছে। কখনো হারিয়ে ফেলার ভয়, কখনো পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণায় ধাবিত হয়েছিল তার হৃদয়কুণ। সবশেষে সব বাধা বিপত্তি কাটিয়ে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নিল। আলতো পায়ে এগিয়ে গিয়ে অর্ক বিছানার পাশে বসে পড়ল। অথৈর চোখ ঘুমটার নিচে নামানো। অর্ক তার কাছে এসেছে, আর তার শরীরের পুরুষালী গন্ধ তার নাকে এসে ঠেকেছে। অথৈর শ্বাস আরও ভারী হয়ে উঠল। অর্ক বুঝতে পারল নীরবতা ভাঙতে হবে, কিন্তু তা কীভাবে সেটা ভাবতে লাগলো সে। ঘুমটার নিচে অথৈর লাজে রাঙা মুখটা দেখার জন্য তার মন উসখুস করছে। অনেক ভাবার পর দেখতে পেল বিছানার এক পাশে একটা গোলাপ রাখা আছে, সুন্দর করে আরও কিছু ছোট ছোট ফুল দিয়ে। অর্ক বুঝলো এটা হয়তো কেউ প্ল্যান করে রেখেছে অথৈকে দেওয়ার জন্য। অর্কের অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। সে গোলাপটা হাতে নিল। নীরবতা ভেঙে অথৈর দিকে গোলাপটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য। অথৈ ঘুমটার নিচে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল। গোলাপটি নেওয়ার সময় তার আঙ্গুলের স্পর্শ অর্কের হাতের সাথে মিলতেই তাদের মধ্যে একটি সূক্ষ্ম শিহরণ খেলে গেল। অর্ক মৃদু হেসে বলল, খেয়েছো কিছু? হ্যাঁ, আপনি খেয়েছেন? খুব আস্তে করে অথৈ বলল কথাগুলো। অনেকক্ষণ পর অথৈর কণ্ঠস্বর শুনে অর্কের মন ভালো হয়ে গেল। সে মুচকি হেসে বলল। দুজনেই চুপ করে গেল। অর্ক আর একটু এগিয়ে এলো। সহসা হাতে আলতো করে অথৈর ঘুমটা সরিয়ে দিল। অথৈ চোখ তুলে তাকালো। দুজনের চোখ মিলিত হলো।
অর্ক মুগ্ধ চোখে অথয়কে দেখতে লাগলো। অন্যদিকে অথই অর্কের তাকানোর ধরন দেখে লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। তার গাল দুটো লাল টুকটুকে হয়ে গিয়েছে। অর্ক বলল, মাশাল্লাহ, আকাশের চাঁদ দেখে আমার ঘরে নেমে এসেছে। অথই প্রশংসা পেয়ে লজ্জায় নুয়ে পড়ল। অর্ক তা দেখে হাসল। অথৈর থুতনিতে হাত দিয়ে তার মুখটা উঁচু করল সে। মাথা একটু এগিয়ে নিয়ে অথৈর কপালে ঠোঁট ছোঁয়ালো। ঠোঁটের সেই স্পর্শে অথৈর শরীর শীতল হয়ে গেল। আবেশে চোখ বন্ধ করে নিল সে। এই ছোঁয়া এক শুদ্ধ পুরুষের। এই ছোঁয়ায় পবিত্রতা মিশে আছে। অথৈর বুকের ভেতর কেমন একটা মিষ্টি শিহরণ খেলে যাচ্ছে। কপাল থেকে ধীরে ধীরে অর্ক তার ঠোঁট সরিয়ে নিল। অথৈ লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। অর্ক নিজের পকেট থেকে কিছু একটা বের করলো। অথৈ সেদিকে এক পলক তাকালো। অর্কের হাতের মধ্যে একটা রিং বক্স। বক্সটি খুলে একটা ডায়মন্ডের রিং বের করলো সে। রিংয়ের উপর ইউনিক ডিজাইন করা। অর্ক অথৈর একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। সযত্নে অথৈর বাম হাতের মধ্যমা আঙ্গুলে সেটা পরিয়ে দিল সে। রিং পরিয়ে বারবার দেখতে লাগলো সেই হাত। অথৈ আস্তে করে বলল, এটার কি প্রয়োজন ছিল? সেদিন না একটা দিলেন। অর্ক স্মিত হাসল। অথৈর দিকে তাকালো সে। তার গভীর চোখের দৃষ্টিতে অনুভূতিগুলো স্পষ্ট ধরা পড়ছে। অথৈ সরু চোখে তার দিকে তাকিয়ে আছে। অর্ক বলল, সেটা আমাদের সম্পর্ক শুরু হওয়ার প্রতীক, আর এটা আমাদের আজীবন সম্পর্ক দৃঢ় রাখার প্রতীক। সেদিনের রিংটা আমার বাবা মার পছন্দ করা ছিল, আর আজকের এটা আমি তোমার জন্য পছন্দ করে কিনে রেখেছিলাম অনেক আগে। কথাগুলো বলে অর্ক একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অথৈ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আগে থেকে কিনে রেখেছেন? আপনি জানতেন আমাদের বিয়ে হবে? না ইভেন, আমার এখনও স্বপ্ন মনে হচ্ছে। তোমার সাথে মজা করতে করতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি তা বুঝতেই পারিনি। আর যখন ভালোবাসলাম, আমি যেন আরও পাগল হয়ে গেলাম। তোমার দেখা পাওয়ার জন্য ছুটে ছুটে আসতাম বাসার নিচে, কিন্তু তোমায় দেখতাম না। আমার ভিতরে একটা তীব্র যন্ত্রণা হতো জানো। সেই যন্ত্রণার ব্যথা একমাত্র আমিই উপলব্ধি করতে পারি। যেদিন সৈকত তোমাকে দেখতে আসে, আমার মনে হচ্ছিল কেউ আমার প্রাণটা কেড়ে নিয়ে যাচ্ছে। আমি এক্সপ্লেন করতেই পারবো না। মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু কিছু বলার সাহস ছিল না আমার, আর না ছিল কোনো অধিকার। শুধু নিজের যন্ত্রণার মধ্যেই ডুবেছিলাম। অথৈ স্তব্ধ হয়ে গেল অর্কের কথাগুলো শুনে। খুব মনোযোগ দিয়ে শুনছিল সে, আর মুগ্ধ হয়ে অর্কের দিকে তাকিয়ে আছে। আস্তে করে সে জিজ্ঞেস করলো, এখন আপনার কি মনে হচ্ছে? অর্ক গম্ভীর চোখে তাকিয়ে বলল, এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হচ্ছে আমি, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। অর্ক গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অথৈর চোখের কোণে জল জমে আছে। এক্ষুনি তা গড়িয়ে পড়ল বলে। অর্ক তার জন্য এতটা যন্ত্রণা সহ্য করেছে। অথৈ বুঝতে পারল সে এক সুপুরুষের দেখা পেয়েছে, যে তাকে গোপনে ভালোবেসে সমস্ত যন্ত্রণা সহ্য করেছে। চুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে অথৈর, যা সে তাড়াতাড়ি করে হাতে মুছে নিল। অর্ক অথৈর হাত জোড়া আলতো করে ধরে বলল, এসব কথা এখন থাক অথই, আমি তোমাকে পেয়েছি, এটাই আমার সব থেকে বড় অর্জন জীবনে। আমি এতটা মূল্যবান আপনার কাছে? এতটা? আমি তোমাকে কখনোই কষ্ট দেব না অথই। আমি নিজের সামর্থ্য অনুযায়ী তোমাকে সব কিছু দেওয়ার চেষ্টা করব। তুমি শুধু একটু পাশে থেকো আমার। সারা জীবন আমার হাতটা ধরে রাখবে তো? আমি সবসময় আপনার পাশে থাকবো, কখনো ছেড়ে যাব না। আপনি আমার অতীত সম্পর্কে জেনে আমাকে এতটা সম্মান দিচ্ছেন, আর আমি আপনার জন্য এটুকু করতে পারবো না? অতীতের কথা তুলবে না অথই। অতীতে কি হয়েছে তা ভুলে যাও। এখন আমিই তোমার ভবিষ্যৎ। তোমার যত কলঙ্ক আছে সব আমি মুছে দেবো একদিনে। দুজনের মাঝে নীরবতা। অর্ক চোখ বন্ধ করে আছে। কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব করছে সে। আর অথৈর চোখে জল টলমল করলেও মুখ জুড়ে হাসির রেখা ফুটে উঠেছে। এমন একটা সুন্দর মানুষের দেখা পাবে কখনো ভাবতেও পারেনি। অনেকক্ষণ নীরবতার পর অর্ক একটু নড়ে চড়ে বসল। সাথে অথৈও নিজের মাথার ঘোমটাটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। অর্ক অথৈকে এই ঘোমটাটা ঠিক করতে না দিয়ে তা সরিয়ে দিল। অথৈ অবাক হয়ে অর্কের দিকে তাকালো। অর্ক সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করে বসল, ক্যান আই কিস অন ইউর লিপস? অথৈ থমকে গেল। বুকের ভেতর কেমন একটা দাপাদাপি শুরু হলো তার। কি বলবে কি করবে বুঝতে পারছে না সে।
তার চোখে লজ্জা ও এক অদ্ভুত উত্তেজনার ছায়া দেখা দিচ্ছে। অথয় নিঃশব্দে বসে রইল। অর্ক তাকিয়ে আছে অথয়ের উত্তরের অপেক্ষায়, আকুলতা ভরা দৃষ্টিতে প্রবল অনুরোধ তার। অথয় বেশ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে মাথা নিচু করে নিল। অর্কের ঠোঁটের কোণে বেজোর হাসি ফুটে উঠল। অর্ক একটু এগিয়ে এসে তার মুখের কাছে হাত রাখল। তোমার অস্বস্তি হলে আমি এক মুহূর্ত এগোবো না। এই কথা শুনে অথই ধীরে ধীরে তার চোখ তুলে অর্কের দিকে তাকালো। তার চোখে লজ্জার সঙ্গে মিশেছিল এক ধরনের ভরসা। অর্ক তার মুখের দিকে একটু এগিয়ে এলো। একদম ধীরে তার ঠোঁট অথয়ের ঠোঁটের কাছাকাছি এলে অথয়ের শ্বাস ভারী হয়ে গেল। সময় যেন থেমে গেল সেই মুহূর্তে। অথয় নিজের আঙুলগুলোতে সারি মুঠো করে নিল। অর্ক তার ঠোঁট খুব সাবধানে অথয়ের ঠোঁটের উপর রাখল। অর্ক খুব আস্তে আস্তে চুম্বন করতে থাকলো। অথর শির দ্বারা দিয়ে যেন এক শিহরণ নেমে গেল। এই প্রথম স্পর্শে অথয় কেঁপে উঠছে বারবার। অর্ক খুব যত্নে এবং ধীরে চুম্বনের গভীরতা বাড়ালো। অথর শরীর কাঁপছিল। অন্তঃকরণে এক ধরনের অজানা অনুভূতির শিহরণ বইছে। অর্ক অন্য হাতে অথর কোমর চেপে ধরল। অথয় আরও মিশে গেল অর্কের সাথে। মিষ্টি আলিঙ্গনে মেতে উঠেছে নবদম্পতি। রাত বাড়তে থাকলো। শহরের স্ট্রিট লাইটগুলো জানলার পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ঘর জুড়ে ফুলের গন্ধ মো মো করছে। সেই সাথে উষ্ণ নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অবশেষে অর্ক ঠোঁট সরিয়ে নিয়ে তার দিকে তাকালো। অথয়ের মুখ লাল হয়ে উঠেছে, অস্থিরভাবে শ্বাস নিচ্ছে। অর্ক অথয়ের সমস্ত মুখে চুমু এঁকে দিতে লাগলো। ধীরে ধীরে অর্কের ঠোঁট নেমে এলো অথয়ের উন্মুক্ত গলায়। অর্কের প্রতিটি প্রগাঢ় ছোঁয়া অথয়কে শিহরিত করছে ভীষণভাবে। থেকে থেকে কেঁপে উঠছে কোমল শরীরটা। অর্কের এই আবেগ ঘন চুম্বন নিয়ন্ত্রণহীন করে তুলছে অথয়কে। অর্কের আবেগে ভাসিয়ে দিচ্ছে নিজেকে। শক্ত করে পেছন থেকে খামচে ধরল অর্কের পাঞ্জাবি। চুম্বনের মাত্রা আরও গভীর হলো। সেই সাথে বাড়তে লাগলো অন্তরঙ্গতা। সময় খানিকটা এগিয়ে গেল। অর্ক অথয়কে ভীষণ করে কাছে চাইছে আজ। তাই সে দেরি না করে অথয়ের ব্লাউজের হুক খোলার জন্য উদ্যত হলো। হুক খোলার জন্য ব্লাউজে হাত দিতে অথয় চিৎকার করে অর্কের হাত সরিয়ে দূরে ছিটকে এলো। না। অর্ক অথয়ের এমন আচরণে হতভম্ব হয়ে গেল। অথয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ঘামছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। অর্ক অপরাধ বোধ অনুভব করলো নিজের মধ্যে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে অথয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আলতো করে অথয়ের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিল। মেয়েটার শরীরের কম্পন অনুভব করছে সে। মেয়েটা নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছে। কোমল কণ্ঠে সে জিজ্ঞেস করলো অথয়কে, কি হয়েছে অথই? অথই কোনো কথা বলল না। দাঁতের ভাঁজে ঠোঁট দুটোকে চেপে ধরে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। একটা হালকা ফোঁপানির আওয়াজ বেরিয়ে এলো ওর গলা থেকে। অর্ক অথয়কে এই অবস্থায় দেখে ভীষণ অনুতপ্ত ও অপরাধবোধ অনুভব করল। সে দ্রুত অথয়ের চোখ মুছে দিয়ে ওর মাথায় স্নেহ স্পর্শ করল। শান্ত স্বরে বলল, আমি কি তোমায় কষ্ট দিয়ে ফেলেছি অথই? তুমি আমায় জানতে পারো, সব দেখো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। অথই খানিকটা চুপ থেকে মাথা নামিয়ে মৃদু স্বরে বলল, আমি আমি এখনো এসবের জন্য প্রস্তুত নই। অর্ক অনুতপ্ত হলো ভীষণভাবে। সে কি তবে কষ্ট দিয়ে ফেলল অথয়কে? নিজের আবেগে ভেসে প্রেয়সীর মনে আঘাত করল শেষে। অর্ক তাড়াতাড়ি করে অথয়ের হাত দুটো ধরে বলল, আই এম সরি অথই, আমি বুঝতে পারিনি আমার আচরণগুলো তোমাকে এভাবে অস্বস্তিতে ফেলবে। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি বলেই আমার ভুল হয়েছে। তুমি যতদিন না প্রস্তুত হচ্ছ আমি অপেক্ষা করব, আর কখনো তোমার অনুমতি ব্যতীত তোমার উপর অধিকার ফলাতে আসবো না। অথয়ের চোখ ধীরে ধীরে অর্কের দিকে উঠল। তার চোখের কোণে এখনো জলের কণা টলমল করছে, কিন্তু সেই জল এবার কৃতজ্ঞতার আভায় ঝিকমিক করছে। অর্কের কথায় বুকের ভেতর জমে থাকা ভয়টা একটু হালকা হলো। অথয় বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছি, কিন্তু আমি অথয়ের গলা দিয়ে শব্দগুলো যেন আটকে যাচ্ছে। অর্ক অথয়ের অবস্থা বুঝতে পেরে তাকে ভরসা দেওয়ার জন্য তার কাঁধে হাত রাখল। বলল, তুমি জানো তোমার ইচ্ছে আমার কাছে সবার উপরে। আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। যদি কোনো দিন তোমার মনে হয় তুমি প্রস্তুত, শুধু বলবে। ততদিন আমি তোমার পাশেই থাকবো, তোমার ছায়া হয়ে, আর কখনো এমন কিছু করব না যাতে তোমার অস্বস্তি হয়। অথয় চুপচাপ বসে রইল। এমন মানুষও হয়। বুকের ভেতর একটা প্রশান্তির হাওয়া বইতে লাগলো।
সে বুঝতে পারল এই মানুষটি তাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে শ্রদ্ধা, সম্মান আর ধৈর্য। ধীরে ধীরে অর্ক উঠে দাঁড়ালো, তার হাতে অথৈর হাত ধরে আলতো করে চেপে ধরল। চলো আজ রাতটাকে স্মরণীয় করি, অন্যভাবে গল্প বলি, কথা বলি, একে আরও ভালোভাবে চিনি। তুমি যেভাবে স্বস্তি পাবে সেইভাবেই কাটাবো রাতটা। অথৈ একটু হেসে মাথা নেড়ে সায় দিল। অর্কের কথা শুনে তার মনে হলো সে একজন সত্যিকারের সঙ্গী পেয়েছে, যে কেবল ভালোবাসবে না, বরং তার প্রতিটি অনুভূতিকে বুঝবে, গুরুত্ব দেবে। দুজনে উঠে বারান্দায় চলে গেল। পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে আকাশ রেখায়, সেই সাথে তারাগুলো মিটমিট করছে। অর্ক চাঁদের দিকে তাকিয়ে আছে, আর অথৈ তাকিয়ে আছে অর্কের দিকে। তার মনের ভেতর সুন্দর অনুভূতি দোলা দিচ্ছে। অর্ক বলল, আমার কাঁধে নিজের মাথাটা রাখো অথই, ভালো লাগবে। অথৈ আর কোনো কিছু না ভেবে অর্কের কাঁধে আলতো করে নিজের মাথাটা এলিয়ে দিল। নিচ থেকে অর্কের বাহু জড়িয়ে ধরল। অর্ক মৃদু হাসলো তা দেখে। তারা দুজনেই জ্যোৎস্নার আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। দুজনের মধ্যে থাকা অসম্পূর্ণতাগুলো যেন পূর্ণ হয়ে উঠল সেই মুহূর্তে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস থাকাটা জরুরি। ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে। সম্মান, ভরসা ও বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই মজবুত হয় না। এখন চলছে জুলাই মাস। দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকে এখন তা রূপ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে। শিক্ষক, ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ সহ অনেকেই শহীদ হয়ে গিয়েছেন ইতিমধ্যে। দেশে যে যুদ্ধ শুরু হয়েছে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললে ভুল হবে না। বেশিরভাগ ছাত্ররা আঘাতপ্রাপ্ত হচ্ছে। শহীদ পরিবারের আত্মচিৎকার মেনে নেওয়া যাচ্ছে না। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফারিহা হন্তদন্ত হয়ে ছুটে ছুটে এলো হসপিটালে। খবর পেয়েছে অর্ণব আন্দোলনে গিয়ে আহত হয়ে হসপিটালে আছে। শোনা মাত্রই সে আর দেরি করেনি, দেখতে চলে এসেছে। যতই তাদের মধ্যে মনোমালিন্য হোক না কেন, অর্ণবের এমন অবস্থার কথা শুনে সে কী করে বসে থাকবে? তার সারা শরীর ক্লান্তির ছাপ নিয়ে যেন ছুটে চলেছে। দীর্ঘশ্বাস নিতে নিতে চারপাশে চোখ বুলাচ্ছিল সে। ঘুরে ঘুরে কেবিনগুলো দেখছিল। কপালে ঘাম জমে আছে তার। গায়ে জড়ানো বেবি পিঙ্ক কালারের কামিজের পিঠের অংশটা ভিজে গিয়েছে। একটা কেবিনের সামনে সে থমকে দাঁড়ালো সে। ভেতরে চয়নকে দেখে মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেল। বিছানায় শুয়ে থাকা চয়নের পায়ে ব্যান্ডেজ মোড়ানো, মুখটা বিবর্ণ। তবু সে হাসার চেষ্টা করছে, যেন কেউ কিছু বলছে তাকে। সেদিকে ফারিহার মনোযোগ নেই। ফারিহা শুনেছে চয়নের পায়ের পাশ দিয়ে গুলি ঘেঁষে গিয়েছে। অল্পের জন্য শরীরের মধ্যে প্রবেশ করেনি, কিন্তু পায়ে লাঠির আঘাত পড়েছে অনেক। ফারিহা চোখ ঘুরে তাকাতেই দেখে অর্ণব একটা বেডের উপর চুপচাপ আধশোয়া হয়ে আছে। ও মাথার চারপাশে ব্যান্ডেজ, চোখ লাল হয়ে আছে। ক্লান্ত নিস্তেজ চেহারা, কিন্তু সে চিরচেনা দৃঢ়তা এখনও টিকে আছে চোখের মণিতে। অর্ণবকে মাথায় আঘাত করা হয়েছে। চোখে টিয়ারশেলের ধোঁয়া লেগেছে, যার ফলে সে ঠিকভাবে তাকাতে পারছে না। কিছুক্ষণ পরপর চোখটা বুজে নিচ্ছে। ডাক্তার তার চোখকে রেস্ট দিতে বলেছে। অর্ণব তাই চুপচাপ চোখ বুজে আছে। ফারিহার বুকের ভেতর ধক করে উঠল, হাত পা হিম হয়ে গেল, যেন সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে। তার চোখের পানি টলমল করছে। মনে মনে বলছে, অর্ণব কি ব্যথায় কষ্ট পাচ্ছে? ফারিহা এক পা বাড়িয়েছিল কেবিনের ভেতরে ঢোকার জন্য, কিন্তু ঠিক তখনই তার চোখ আটকে গেল চয়নের পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটার মুখটা খুব পরিচিত লাগলো। ফারিহা মনে করার চেষ্টা করছে কোথায় দেখেছে মেয়েটাকে। হঠাৎ তার মস্তিষ্ক জানান দিল এটা সেই মেয়ে যার ছবি চয়ন তাকে দেখিয়েছিল সেদিন। চয়ন বলেছিল অর্ণবকে মেয়েটা পছন্দ করে খুব। তার মানে কি? ভাবতে তীব্র ধাক্কা খেল বক্ষ পিঞ্জিরায়। অর্ণবের এই অবস্থার কথা শুনে মেয়েটাও তার মতো ছুটে এসেছে। ফারিহার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মেয়েটিকে ভালো করে পরখ করে নিল সে। মেয়েটির চোখে উদ্বেগ, কপালে চিন্তার ভাঁজ, যেন সে এক মুহূর্তের জন্য বিচলিত নয় অন্য কিছু নিয়ে। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। এতটা দুর্বল, এতটা। ফারিহার বুকটা প্রচণ্ড ব্যথায় মোচড় দিয়ে উঠল। শরীরের ভেতর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ করে চারপাশের সব কিছু কেমন অস্পষ্ট হয়ে এলো তার কাছে। এই অনুভূতি কি? কেন মনে হচ্ছে তার সেখানে থাকার কোনো প্রয়োজন নেই? সে কিছু বলতে পারছে না। কেবিনের দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে রইল অচল নিশ্চুপ হয়ে। অর্ণবকে দেখলেও চোখ বন্ধ করে আছে এখনো।
হয়তো ভীষণ ক্লান্ত সে। অর্ণব কি তার দিকে তাকাবে না? বুঝবে কি তার এই ছটফটানির কারণ? চোখ খুললে হয়তো দেখতো কেউ খুব কাছে এসে তার যত্ন নিচ্ছে। ফারিহা যেন মেয়েটাকে দেখে হিংসা হচ্ছে, কিন্তু কেন তা বুঝতে পারছে না। বুকের মাঝে একটা চাপা ব্যথা অনুভব করছে, কেমন যেন হতাশ হতাশ লাগছে। ফারিহা অস্ফুট স্বরে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতর চাপা কষ্টটা যেন নিঃশব্দে তাকে গ্রাস করছে। তার চোখের জল উপচে পড়তে লাগলো, কিন্তু সে জোর করেই তা আটকে রাখল। ফারিহার মনে হলো ওর উপস্থিতি এখানে একদমই গুরুত্বহীন। সে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই চয়নের দৃষ্টি তার উপর পড়ল। ফারিহার বিবর্ণ চেহারা, ক্লান্ত শরীর, চোখের কোণে জমে থাকা জল দেখে চয়নের বুঝতে বাকি নেই ফারিহার মনে কি চলছে। এই মেয়েটা কি কষ্ট পেয়েছে কোনো কারণে? সে ফারিহাকে ডাক দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।